নমস্কার, আমি জুহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। চড়ছে সোনা, পড়ছে শেয়ার। আজকে দিনের বাকি কি আর? কি গো, কেমন আছো? আমি তো ভালোই আছি, তুই? না, আমার আর বোধহয় ভালো থাকা হলো না। সত্যি তোরা সমস্যা শেষ নেই রে। আরে একে শুধু আমার সমস্যা, সবার সমস্যা। বটে বটে, তা কিরকম সমস্যা? এই দেখো না, একটু সোনার গয়না কিনবো ভেবেছিলাম, কিন্তু কি হয়ে গেল। সে তো ঠিকই, সোনার দাম আকাশ ছুঁতে চলেছে, কিন্তু সাধারণ মানুষের উপর এত বড় প্রভাব পড়বে। সে আর বলতে। ট্রাম্প যে ট্যারিফ বাড়ালো তাতেও তো সাধারণ মানুষই মরছে, তাই না? হ্যাঁ, গ্যাসের দামও কত বেড়ে গেল, তাই না? আসল কথা হলো, মোদিজি ট্রাম্পকে কিছু বলতে পারবেন না, মাঝখান থেকে বলি হবে সাধারণ মানুষ। এই কি আমরা সরকারের কাছে আশা করেছিলাম? কিন্তু মোদি সরকারের কাছে তুই নাগরদোলার বেশি আর কি আশা করতে পারবি? নাগরদোলা মানে সোনার দরও বাড়ছে, মানুষের পকেট পড়ছে, নাগরদোলাই তো হলো, তাই না? কিন্তু মোদিজি, তারও কি তুলতে ভালো লাগছে? আরে মোদিজি দুলছেন কোথায়, তিনি তো মানুষকে দোলাচ্ছেন। খুলে বলবো? তাহলে তো ভালোই হয়। বেশ, তাহলে এই খবরটা দেখ। সোনার দাম ছুঁয়ে ফেলল এক ঐতিহাসিক শিখর। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম পেরিয়ে গেল 1 লক্ষ টাকা। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতার বাজারে প্রতি গ্রাম 24 ক্যারেট সোনার দাম এখন 10,135 টাকার ঘরে। 22 ক্যারেট সোনাও পেছনে নেই, কলকাতায় প্রতি গ্রাম 9,290 টাকা। বিশ্ববাজারে অনিশ্চয়তা, ডলার চড়চড়িয়ে বেড়ে যাওয়া এবং মার্কিন মুদ্রানীতির টালমাটাল অবস্থান, এই সবই প্রভাব ফেলেছে সোনার দামে। তবে এর পাশাপাশি দায় এড়াতে পারে না মোদী সরকারের আর্থিক নীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যর্থ কূটনৈতিক ভূমিকা। একদিকে ডলার শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ভারতীয় টাকার অবমূল্যায়ন ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। সম্প্রতি টাকার অবমূল্যায়ন ঠেকাতে লাগাতার রিজার্ভ সোনা বিক্রিও করেছে সরকার। মুদ্রাস্ফীতির বাজারে শেয়ার মার্কেটের অনিশ্চয়তার ফলে ভারতের মধ্যবিত্তের একটা বড় অংশ সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকেছে। এর সবচেয়ে বড় প্রভাবও পড়েছে মধ্যবিত্তের ওপর। বাংলা বছরের শুরুতেই বিয়ে, অন্নপ্রাশন কিংবা অক্ষয় তৃতীয়ার মতো উৎসবের মরশুমে সোনা কেনা বাঙালির সংস্কৃতিরই এক অংশ। কিন্তু লক্ষ টাকার সোনার দামে তাদের স্বপ্ন এখন ধরা ছোঁয়ার বাইরে। একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে আয় না বাড়ার চাপ। সব মিলিয়ে মোদী সরকারের আমলে अच्छे দিনের প্রতিশ্রুতি যেন পরিণত হয়েছে মধ্যবিত্তের জন্য এক যন্ত্রণার বাস্তবতায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছেই, যেখানে কর্পোরেট কর কমিয়ে ধনীদের সুবিধা করে দেওয়া হচ্ছে, সেখানে সাধারণ মানুষের জন্য কোথায় আর্থিক নিরাপত্তা? সোনার দাম শুধু এক আর্থিক সূচক নয়, এটি ভারতীয় মধ্যবিত্তের স্বপ্ন, সংস্কৃতি ও আবেগের প্রতীক। আর সেই স্বপ্ন আজ চুরমার হয়ে যাচ্ছে এক বেহাল সরকারের নীতির গাফিলতিতে। বিয়ের মরশুমের আগেই তাহলে মধ্যবিত্তের কপাল ফেটে গেল। কপাল শুধু নয়, এবার পকেটও ফাটবে। সে তো দাম বাড়লে পকেটে টান পড়বেই, ইজি। না, শুধু সোনা কেনার জন্য পকেটে টানতা বলছি না, আরো একটা বিষয় আছে। কি বিষয়? গোল্ড লোন। এই যে এত বিজ্ঞাপন গোল্ড লোনের, মানুষ জীবনের বড় বড় সিদ্ধান্ত সোনা বন্ধক রেখে নেয়। সোনার দাম বাড়লে তার উপরও প্রভাব পড়ে। সেটা তো ভেবে দেখিনি, কিরকম প্রভাব? ধর সোনার দাম হঠাৎ বাড়লো, তাতে ঋণের পরিমাণ বাড়ে, ঋণ বাড়লে সুদও বাড়ে, তাতে মধ্যবিত্তের পকেটে আরো টান পড়ে, তাই তো? একদমই। তবে আরো অনেক ইস্যু আছে, কিন্তু বিজেপি এখন সে নিয়ে কথা বলবে না। কিরকম ইস্যু? এই খবরটা মন দিয়ে দেখ, নিজেই বুঝতে পারবি। সোনার দাম লক্ষ টাকায় পৌঁছানোকে কেন্দ্র করে মোদী সরকার এখন উৎসবমুখর প্রচারে ব্যস্ত। সরকারের দাবি এটাই দেশের আর্থিক স্থিতিশীলতার প্রতিফলন। কিন্তু বাস্তব ছবি একেবারেই ভিন্ন, বিশেষ করে মধ্যবিত্তের জন্য। কারণ এই মূল্যবৃদ্ধি যেমন গয়না কেনার স্বপ্ন ভেঙে দিচ্ছে, তেমনই ভয়াবহ প্রভাব ফেলছে সোনার ঋণ নেওয়া মধ্যবিত্ত পরিবারের ওপর। ভারতের বহু মধ্যবিত্ত পরিবার আর্থিক টানাপোড়েনে পড়ে সোনার গয়না বন্ধক রেখে স্বল্পমেয়াদী ঋণ নেয়। সহজলভ্যতা, কম সময় ও ন্যূনতম প্রক্রিয়ার জন্য এই ঋণ খুবই জনপ্রিয়, কিন্তু এর মূল কাঠামো নির্ভর করে সোনার বাজার দরের ওপর। সাধারণভাবে সোনার দাম বাড়লে ঋণের পরিমাণও বাড়ে। উদাহরণস্বরূপ, যদি প্রতি গ্রাম সোনার দাম হয় 10,000 এবং এলটিভি বা লোন টু ভ্যালু হার 75% হয়, তাহলে একজন ঋণ গ্রহীতা প্রতি গ্রাম সোনার জন্য 7,500 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আগে একই সোনার দাম যদি 8,000 টাকা হতো, তাহলে ঋণের পরিমাণ থাকত 6,000 টাকা। অর্থাৎ মূল্য বৃদ্ধিতে
ঋণ পাওয়ার ক্ষমতা বাড়ছে। এখানেই মোদী সরকারের অর্থনৈতিক সাফল্য প্রচারের মুখোশ ফাটছে। সরকার চাইছে এই দাম বৃদ্ধিকে আর্থিক শক্তির নিদর্শন হিসেবে দেখাতে, অথচ বাস্তবে এটি এক দুঃসংবাদ। কারণ সোনার ঋণের সুদের হার সস্তা নয়, ঋণের পরিমাণ যত বাড়ছে তত বাড়ছে সুদের দায়ও। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে গয়না কেনার ক্ষমতা হারাচ্ছে পরিবারগুলি। বিয়ের মরশুমে সোনা বন্ধক রেখে টাকা তুলে বিয়ে দেওয়া বহু পরিবার এখন নতুন ঋণে জর্জরিত। দাম কমলে তৈরি হবে বিপজ্জনক পরিস্থিতি। যদি সোনার দাম হঠাৎ কমে যায় তাহলে ঋণ গ্রহীতাকে অতিরিক্ত সোনা বন্ধক রাখতে হবে অথবা ঋণের অংশ শোধ করতে হবে। এই পরিস্থিতি থেকে গোল্ড লোন ট্র্যাপ তৈরি হতে পারে। একদিকে বেতন বাড়ছে না, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়ছে। তার সঙ্গে যোগ হচ্ছে সোনার দামের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতি। সরকারের কৃতিত্ব দাবি করার ফাঁকে ফাঁকে মধ্যবিত্তের স্বপ্ন এবং নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। সোনার ঋণ কখনো কখনো জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে, ঠিক যেমন সোনা বহু পরিবারের শেষ ভরসা। কিন্তু এই ঋণকে কেন্দ্র করে যেভাবে মধ্যবিত্ত আজ এক নতুন আর্থিক ঝুঁকির মুখে পড়ছে তা আদৌ আচ্ছেদিনের প্রতিফলন নয়, বরং এটা দুঃশাসনের পরিণাম। অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে শুধুই প্রচারের ওপর নির্ভরশীল এক নীতির পরিণাম। কিন্তু বিজেপি তো অন্য কথা বলছে। কি বলছে? কাল হোয়াটসঅ্যাপে দেখছিলাম এই সোনার দাম বাড়া নাকি বিজেপির জয়। আমিও দেখেছি মনমোহন সিং এর আমলে সোনার দাম কম ছিল, এখন বেড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। আরে বাজপেয়ীর আমলে আরো কম ছিল সোনার দাম। সোনার দাম বাজার দরের সঙ্গে বেড়েছে এ তো স্বাভাবিক, কিন্তু আসল ইস্যুটা তো অন্য জায়গায়। কোন জায়গায়? এই যা এতক্ষণ দেখলি, যদি হঠাৎ সোনার দাম পড়ে যায়, যারা এখন দাম বেড়েছে বলে সোনা কিনবে তাদের অবস্থা আরো খারাপ হবে। তার মানে এটা ওই শেয়ার বাজারের মতো? ঠিক ধরেছিস। ওই যে মোদি শাহ বলছিল শেয়ার কিনুন, সবাই শেয়ার কিনলো, তারপর ধপাস শেয়ার বাজার পড়ে গেল। সত্যি কি সমস্যার হিসেব। এই জন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে জ্ঞান অর্জন করতে নেই। ইন্টারনেটের দুনিয়া একটু ঘেটে দেখলেই সব বোঝা যায়। ঠিক বলেছো, আর আমরা তো দেখালামই। চল এবার শেষ কর। হ্যাঁ তাই হোক। আজকের মতো বিয়ন্ড পলিটিক্স এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।